একজন বিরাট কোহলি বাংলাদেশেও ছিল, তবে চেষ্টার অভাব অবহেলা তাকে হারিয়েছে ক্রিকেট বিশ্ব। তার ব্যাটিং ক্লাস, যোগ্যতা, ফিল্ডিং সবকিছুই এক হতাশার নাম। বলছিলাম সাব্বির রহমানের কথা, যিনি হতে পারতেন বাংলাদেশের কোহলি, দেশসেরা ফিনিশার। তবে ভাগ্য আর সহায় হয়নি তার। তবে কি করে হারিয়ে গেলেন সাব্বির, কেন এমন হাল হয়েছে বাংলাদেশের বিরাট কোহলির, তাই খুঁজে বের করব প্রতিবেদনে। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে আশার আলো জ্বলেছিল। আমাদের একজন বিরাট কোহলির মতো খেলোয়াড় উঠে আসবে, যিনি হয়ে উঠবেন দলের ভরসা, প্রতিপক্ষের আতঙ্ক। ঠিক তখনই উদয় ঘটেছিল সাব্বির রহমানের। যদিও তিনি ব্যাটিং করতেন মূলত ফিনিশারের ভূমিকায়, তবুও তার খেলার স্টাইল, আগ্রাসী মনোভাব ও আত্মবিশ্বাস মুগ্ধ করেছিল সবাইকে। মনে করিয়ে দিত বিরাট কোহলির নাম। একটা সময় সাব্বির যেন হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত নাম। একের পর এক দারুণ ইনিংস, ম্যাচ জেতানো পারফরম্যান্স, সবকিছু মিলিয়ে তিনি দ্রুতই জায়গা করে নেন ভক্তদের হৃদয়ে। ক্রিকেট অঙ্গনে তখন চলতো এক ভিন্ন আলোচনা, বাংলাদেশের সাব্বির আর ভারতের কোহলিকে নিয়ে তুলনা। কারো কাছে সাব্বির ছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ ব্যাটিং আইকন, তবে সাব্বির রহমান নিজে এইসব তুলনায় কখনোই খুব একটা সায় দেননি। এক সাক্ষাৎকারে সোজাসাপটা বলেছিলেন, আমি চাই না আমাকে কারোর সঙ্গে তুলনা করা হোক, আমি সাব্বির রহমান হিসেবেই বড় হতে চাই, নিজের জায়গাটা নিজের মতো করেই গড়ে তুলতে চাই। তার এই বক্তব্যই প্রমাণ করে তিনি গড়তে চেয়েছিলেন নিজের পরিচয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসময় বুঝতে পারে সাব্বিরকে পেছনের দিকে খেলানোর মানে তার প্রতিভার অপচয়। এরপর তাকে নিয়ে আসা হয় ৩ নম্বর পজিশনে। ২০১৬ সাল কাটে স্বপ্নের মতো। ৩ নম্বর পজিশনে খেলেন সব টি-20 ম্যাচ। বাংলাদেশকে নিয়ে যান এশিয়া কাপের ফাইনালে। যেই কোহলির সাথে তুলনা করা হয়েছিল, সেই কোহলিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি শুধু রানই করেননি, এরপর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবও জিতে নেন সাব্বির। সবকিছুই যখন ইতিবাচক, খ্যাতি যখন চূড়ায়, যার ব্যাটিং, মারমুখী শট, ভঙ্গি, ফিল্ডিং সবকিছু মিলিয়ে যখন তাকে নিয়ে আসার আলো বুনছিল সবাই, ঠিক সেই সময় ছন্দপতন হয় সাব্বিরের। এমন খ্যাতি ধরে রাখতে পারেননি তিনি, জড়িয়ে যান বিতর্কে। ব্যাস, এরপর হারিয়ে গেলেন সাব্বির। নির্বাচকরা তাকে যথেষ্ট সুযোগও দিয়েছিলেন, তবে ভুল করেছিল সাদা বলের সাব্বিরকে জোর করে সাদা পোশাকের ক্রিকেটে। খুবই অদ্ভুত কিছু ব্যাপার মাথার মধ্যে ঘোরে। এই ব্যাপারগুলো একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও কিছুটা হলে অবাক হবেন। এবং বাংলাদেশের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু এবং তার রানিং মেট আব্দুর রাজ্জাক, তারা আসলে কি চিন্তা করে, কিভাবে চিন্তা করে, সেটা আমার কাছে মনে হয় যে এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কিছু সায়েন্টিস্ট নিয়োগ করে বের করার চেষ্টা করে, ইট উড বি ভেরি মাচ হেল্পফুল ফর দ্য ভিউয়ার্স, ফর দ্য স্পেকটেটার্স অ্যান্ড দ্য সাপোর্টার্স, জার্নালিস্ট, সবার জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের এই মুহূর্তের পারফরমেন্স যদি আমরা বিবেচনা করি, টি-20 ফরম্যাটে বাংলাদেশ দারুণ খেলছে, রাইট? বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হোমে টানা 2 ম্যাচ জিতেছে, সিরিজ জয় করেছে। হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ তৈরি হয়েছিল। বাট এই দলটাকে নিয়ে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ দলের সমস্যার জায়গাটা কোথায়, কোন জায়গাটায় উই নিড টু হ্যাভ সাম ইমপ্রুভমেন্ট, সেখানটায় যদি বলেন স্পিন ডিপার্টমেন্ট, আপনার উত্তরটা আসবে নো। আমাদের স্পিন মোটামুটি ভালো আছে, আপ টু দ্য মার্ক আছে। পেস ডিপার্টমেন্ট যারা আছে, কাকে খেলাবেন, কাকে বাদ রাখবেন, সেটা নিয়ে একটা ডিলেমা তৈরি হয়ে, অল দ্য পেসার্স দে আর ইন আ ভেরি গুড শেপ। বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্ট, সেটা নিয়েও অনেক নাড়াচাড়া হয়েছে। বাট তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে নিয়ে কোনো প্রশ্ন নেই। নাম্বার 3 নিয়েও কোনো প্রশ্ন নেই। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তিনি যতদিন ক্যাপ্টেন থাকবেন, পারফরমেন্স খারাপ করলেও তিনি খেলবেন। যদিও লাস্ট 3 ম্যাচে করেছেন 17 রান, এভারেজ হচ্ছে 6-এর নিচে। তারপর লিটন কুমার দাস অবভিয়াস সূর্যের মতোই, যতদিন আলো দেবে সূর্য, ততদিন পৃথিবী আলোকিত হবে। লিটন কুমার দাস যতদিন ক্যাপ্টেন থাকবেন ততদিন তিনি খেলবেন, পারফরমেন্স করুক না করুক। সূর্য থাকার পরও যেমন আকাশে মেঘ জমে বৃষ্টি হয়, লিটন কুমার দাস ক্যাপ্টেন থাকার পরও আউট অফ ফর্ম হয়ে যান। সো লিটন কুমার দাস ইজ ইকুয়াল টু সূর্য।